জুতো রীতিমতো হাতে নিয়ে যেতে হচ্ছে। No photo, no more. Photo on the island. দেখুন কতটা উঁচুতে উঠে গেছে। উফ, এখানকার প্রত্যেকটা আইল্যান্ডের জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম নিচে পর্যন্ত দেখা যায়। জল দিয়ে নামতে হচ্ছে, এটা মানে একদম গ্রেট গ্রেট এক্সপিরিয়েন্স। ইথিওপিয়া। স্নেক, where? স্নেক। ও স্নেক, সাপ। গত পর্বে ফুকেতে থেকে আমরা ঘুরে নিয়েছি ফিফি আইল্যান্ড সহ পাটং বিচ। আজ আমরা ফুকেতের হোটেল থেকে চেক আউট করে চলে যাব ক্রাবি। সেখানে ঘুরে দেখব ছবির মতো সুন্দর সুন্দর সব আইল্যান্ড, প্রকৃতির নান্দনিকতা যেখানে ভুলিয়ে দেয় দেহের সমস্ত ক্লান্তি। আগেই বলেছিলাম এখানে 12টায় চেক আউট, 12টা 5 বাজে চেক আউট করছি। একটা ডিপোজিট রাখতে হয় এখানে হোটেলে 1000 বাত। এই 1000 বাত ডিপোজিট রেখেছি, সেই 1000 বাত উনি ফেরত দিচ্ছেন। এই যে 1000 বাত উনি ফেরত দিচ্ছেন এবং আমি যে প্রসেসটা সেটা করে নিচ্ছি। ফুকেতে আমরা 2 রাত্রি কাটালাম এই যে পাটং ডায়মন্ড হোটেলে। এখানে দেখুন 3খানা ঘড়ি লাগানো আছে 3টে কান্ট্রি। ইউকেতে এখন বাজে 5টা 40, থাইল্যান্ডে মানে এখানকার এখন লোকাল টাইম হচ্ছে 12টা 40 এবং রাশিয়াতে 8টা 40। হোটেল থেকে চেক আউট করে উঠে পড়লাম গাড়িতে। এখানে কিন্তু গাড়িগুলো যে যায় কত সতর্ক দেখুন। এরকম জেব্রা ক্রসিং দিয়ে যখন পার হন মানুষেরা, তখন কিন্তু গাড়ি একদম মানুষকে দেখে দাঁড়িয়ে, কোনো স্পিড না কিছু না, আগে মানুষকে প্রেফার করা হয় জেব্রা ক্রসিং দিয়ে। আগে মানুষ পার হবেন, তারপর গাড়ি যাবে। এখন 1টা 40 বাজে, ক্রাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ওনারা বলছেন যে ক্রাবি যেতে সময় লাগবে 2 ঘন্টা মতো। তা এখন 1টা 40 মানে 2টো 40, 3টে 40 নাগাদ পৌঁছানোর কথা। এবারের মতো ফুকেতকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ক্রাবির উদ্দেশ্যে। যেতে যেতে একটা কথা বলে দিই, আপনারা থাইল্যান্ড এলে যদি লোকাল সিম তুলতে চান তাহলে আমাদের মতো এয়ারপোর্ট থেকে কিনবেন না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে কোনো একটা 7-Eleven থেকে কিনবেন, তাতে বেশ অনেক টাকাই কমে পাবেন। আর শুধু সিম কেন, যে কোনো জিনিস চেষ্টা করবেন 7-Eleven থেকে কিনতে। আর সারা থাইল্যান্ড জুড়ে 7-Eleven-এর সংখ্যা কিন্তু প্রচুর। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখুন ম্যাক্সিমাম কিন্তু ভাড়ার জন্য ওই যে গাড়িটা আসছে এরকম গাড়ি, এই দেখুন এই যে গাড়িটা আসছে ম্যাক্সিমাম কিন্তু এইরকম গাড়ি। দুদিন ঘুরতে ঘুরতে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু এসছি গ্লোবাল ট্রাভেল ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে। এরা সুন্দরভাবে থাইল্যান্ডে ঘোরায়। এর আগেও আমি কিন্তু থাইল্যান্ড এসেছিলাম, তখন ব্লগ করতাম না, ভীষণ ভালো ঘুরিয়েছিল এবং এবারেও তাই। এবং রেটটাও যথেষ্ট কম, রিজনেবল না, কম। কারণ এখন একদম পিক টাইম, এই ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড পিক টাইম। দেখলাম আমি আলাদা করে রুমের রেট জিজ্ঞেস করলাম, প্রচণ্ড হাই। তা সত্ত্বেও কিন্তু বেশ মানে সস্তার মধ্যেই আমাদের প্যাকেজটা করিয়ে দিচ্ছে এবং ব্যবস্থাও খুব ভালো। এই যে দেখছেন যে গাড়িটা, এত বড় একটা গাড়ি, একদম এসি গাড়ি, আমি আর সন্তুই যাচ্ছি। বিশেষ করে এই এতটা যখন জার্নি করব তখন এসি গাড়ির দরকার হয় এবং খোলামেলা গাড়ির দরকার হয়, সেসব ফেসিলিটি তো আছেই। রোড ভিউ কিন্তু বেশ ভালোই, দেখুন বাঁদিকে কত সুন্দর গাছগুলো, এবং শুধু তাই নয় মাঝখানে দেখুন তাল গাছ কীরকম, এরকম বড় বড় তাল গাছগুলো। এই নিশ্চয়ই কালকে লাগিয়েছে, আজকে হয়ে গেছে এরকম বড় তাও না, আবার এরকম বড় বড় এসে এরকম পুঁতে দিয়েছে তাও না, মানে কতদিন আগে থেকে এ সমস্ত প্ল্যান করা। আর এই হলো লোকাল ট্যাক্সি, কালকে বলছিলাম রেড এবং ইয়েলো। ও নাইস, দেখুন বাঁদিকে পড়লো সমুদ্র, এই বাঁদিকে সমুদ্র পড়লো, সমুদ্রের একদম ধার বরাবর আমরা যাচ্ছি। কি ভীষণ ভালো লাগছে দেখুন, বাঁদিকে সমুদ্র এবং তার গা ঘেঁষের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চলেছি ক্রাবির উদ্দেশ্যে। এই ফুকেত থেকে ক্রাবি যাওয়ার পথটা কিন্তু দুর্দান্ত, মানে রাস্তা তো একদম মাখনের মতো বললেও বোধহয় কম বলা হবে।
এবং তার সঙ্গে পারিপার্শ্বিক দৃশ্য অসাধারণ অসাধারণ। কখনো বাঁদিকে সমুদ্র পড়ছে, কখনো আবার পাহাড়। এ দেখুন, এখন যেমন বাঁদিকে পাহাড়, একটু আগে ছিল বাঁদিকে সমুদ্র, এবং রাস্তা দেখুন একদম মানে ঝাঁ চকচকে। আমাকে বলা হয়েছিল আমি শিপে যাব নাকি না বাই রোড যাব, যেহেতু কালকে ফিফি আইল্যান্ডে গিয়েছিলাম বাই শিপ, সেই জন্য আজকে বললাম যে আমি তাহলে কারেই যাই বাই রোড। তখন বলছে যে ঠিক আছে তাহলে কোনো রোডে যান, বলতে এই গাড়িটা ওনারা করে দিলেন এবং এখন দেখছি ভালোই করেছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ দারুণ লাগছে। বোটে করে ফিফি আইল্যান্ড যাবার পথে সমুদ্রের মাঝে যেরকম অনুচ্চ ছোট বড় অসংখ্য পাহাড় দেখেছিলাম, এখন যেন ঠিক সেরকমই পাহাড়গুলো রাস্তার ধারে হাতের নাগালের মধ্যে দেখতে পাচ্ছি। জানি না এখনো পর্যন্ত মানে কারা কারা ফুকেট থেকে বাই রোড ক্রাবিতে এসছেন। যারা এসছেন আমি রিয়েলি বলতে পারি যে তাদের মন ভরে গেছে। বিউটিফুল লাগলো, বিউটিফুল। মানে এখন 1.5 ঘন্টা জার্নি হয়ে গেল, এই 1.5 ঘন্টার মধ্যে একদম দিল খুশ। এইখানে সব অটোমেটিক সিগন্যাল, যার জন্য কোনো ট্রাফিক পুলিশের দেখা নেই। দেখুন একদম পুরো অটোমেটিক সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে এবং সিগন্যাল যখন ছাড়বে তখন গাড়ি যাবে। এখানে কোনো প্রত্যেকে কন্ট্রোল হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না, সেরকম কোনো বুথ, পুলিশ বুথ বা কোনো পুলিশ সেরকম কিছু নজরে আসছে না। ওই যে বলে না গোড়ায় গলদ, আজকে জার্নির শুরুতেই অর্থাৎ ফুকেতেই জ্যামের দরুন ক্রাবি পৌঁছতে বেশ খানিকটা লেট হয়ে গেল। ফুকেতে এত জ্যাম ছিল যার জন্য এখন 4:25, মানে অলরেডি আসতে অনেকটাই দেরি হয়ে গেল। গুড মর্নিং, আজকে 7 ফেব্রুয়ারি 2025। কালকে ফুকেত থেকে এই ক্রাবি আসার পথে দুর্দান্ত সিনসিনারিগুলো দেখলাম, আপনাদেরকেও দেখালাম, ভীষণ ভালো লাগলো। তা আজকে আমরা যাব এই ক্রাবি থেকে 4 আইল্যান্ড ট্যুরে, সাইট সিংয়ে। কালকে কোনো শট নিতে পারিনি, এত শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই আপনাদেরকেও, সেটা হচ্ছে এখানে এত গরম, মারাত্মক পরিমাণে গরম, মানে হোটেলের রুমে তো এসি ছাড়া থাকাই যাচ্ছে না, আর বাইরেও রোদের প্রচণ্ড তেজ। তাই আপনারা যখন এই থাইল্যান্ডে বেড়াতে আসবেন তখন কিন্তু সানগ্লাস, টুপি, ছাতা, জলের বোতল এইগুলো সঙ্গে রাখবেন অবশ্যই, কারণ প্রচণ্ড কষ্ট হবে না হলে কিন্তু। এই আমাদের গাড়ি চলে এসছে, এখান থেকে 20 কিলোমিটার এবং 25 মিনিট মতো সময় লাগবে। এই গাড়িতে উঠছি। গুড মর্নিং। গতকালকের মতো আজকেও প্রকৃতির এহেন রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম থারার দিকে, কারণ থারা থেকেই বোটে করে আমরা যাব 4 আইল্যান্ড দেখতে। চলে এলাম থারা। আই ফলো ইউ। এই ভাই বলছেন ওনাকে ফলো করতে, এই গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হবে। এই গাড়িটি আমাদের নিয়ে চলল ফেরিঘাটে, অবশ্য মিনিট 3 পথ। পৌঁছে গেলাম গন্তব্যে। Okay, right now everybody waiting you on the boat area, please. হোয়ার? There one boat. এই গাড়ি করে ওনারা একদম বিচে নিয়ে চলে এলেন। প্রথম তো ওই গাড়ি করে এলাম থারা যে মেন পয়েন্টটা, ওখান থেকে একদম বিচে এই গাড়ি করে নিয়ে চলে এলেন, এবং এই যে এখানে আমাদের বোট আছে। Hurry up, please. দেখে মনে হলো শুধুমাত্র আমাদের জন্যই যেন এত তাড়াহুড়ো। জুতো রীতিমতো হাতে নিয়ে যেতে হচ্ছে। এখানে দেখুন এতটা জলের মধ্যে এলাম, জলের মধ্যে জুতো উনি নিয়ে নিলেন, জুতো ওখানে রেখে দিচ্ছেন এবং আমরা উঠে যাব এইখানে। ভিজে গেলাম এতটা জলে আস্তে আস্তে, রীতিমতো ভিজে গেলাম। প্রচুর দেখছি টুরিস্ট আছেন এখানে এবং আমরা যাচ্ছি। Brother, hurry up. Everybody is waiting you long time. No photo, no more. Photo on the island. আমার ধারণা যে একেবারে নির্ভুল ছিল বোটে পৌঁছতেই সেটা বুঝতে পারলাম, কারণ বহু পর্যটক বোটেই ছিলেন, আর আমরা ওঠার সাথে সাথেই বোট ছেড়ে দিল। আর বোট ছাড়তেই পিছনের সব কিছু ভুলে যেন হারিয়ে গেলাম নীল সমুদ্রের অতল গহ্বরে। এত দুরন্ত গতিসম্পন্ন যানে করে ছুটে চলা, আর চারিদিকের এই বিস্তীর্ণ নীল জলরাশি,
মনের মধ্যে যে একটু ভয় লাগছিল না এটা বলবো না। কখনো কখনো মনে ভয় লাগলেও প্রকৃতির সৌন্দর্যের কথা ভেবে সেই ভয় যেন রূপান্তরিত হয়ে যাচ্ছে সাহস আর উদ্যমে। প্রকৃতির অপার নান্দনিক সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছলাম রাইলে বিচ। দ্বীপের এই সাইডটা রাইলে বিচ হলেও এর ঠিক অপর প্রান্তটা প্রাণাং কেভ। এটা হচ্ছে রাইলে বিচ। এই দেখুন, এটা হচ্ছে রাইলে বিচ। এখানে নামবো। ওনারা বললেন 11:05 মধ্যে কিন্তু বোটে উঠতে, তার আগে কিন্তু ঘুরে আসতে হবে। এখান থেকে 5 থেকে 10 মিনিট মতো হাঁটতে হবে প্রাণাং কেভ। প্রাণাং কেভ থেকে আবার এখানে ফিরে আসতে হবে। এই যে বিচ, এই বিচ থেকে জাস্ট 5 মিনিট হাঁটতে হবে। দেখি আপাতত এই জল দিয়ে নামতে হচ্ছে। এটা মানে একদম গ্রেট এক্সপিরিয়েন্স। মানে দেখুন কি অবস্থা, মানে ব্যাগটা হাতে নিতে হলো, প্যান্ট পুরো ভিজে গেছে দেখুন। এবং এখানে একটু ছবি তুলতে গেলাম, পিছন থেকে বলছে যে মাত্র 1 ঘন্টা টাইম আছে, তাড়াতাড়ি নামুন আগে। আর সত্যি তাই, রিয়েলি প্রত্যেকেরই এই জায়গাটা ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকেই এনজয় করবেন। দেখুন খালি এত ভালো লাগছে, প্যান্টের কথা ভুলেই গেছি যে প্যান্ট ভিজে গেছে, এবং প্রত্যেকেরই তাই। অতএব আপনারা যারা আসবেন এই যে 4 আইল্যান্ড ট্যুরে, তারা কিন্তু এইখানে কিন্তু মানে শর্ট প্যান্ট পরে আসারই চেষ্টা করবেন, কারণ জলে নামতে হবেই। রাইলে দ্বীপ, যা রাই লেহ দ্বীপ নামেও পরিচিত। উচ্চ চুনাপাথরের ক্লিপগুলি বিশ্ব জুড়ে রক পর্বতারোহীদের আকর্ষণ করলেও সুন্দর সৈকত এবং শান্ত স্বাচ্ছন্দ্যময় পরিবেশের কারণেই এই অঞ্চলটি অধিক জনপ্রিয়। এখানে কিন্তু ক্লাইম্বিংও হচ্ছে। দেখুন এই যে ক্লাইম্বিং হচ্ছে, বেশ ডেঞ্জারাস। দেখুন ওপরে সব উঠছেন, এই দেখুন কতটা উঁচুতে উঠে গেছে। উফ, মানে রিয়েলি মানে এটাও কিন্তু একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। যদিও এখন আমাদের এটা টাইম হবে না করার, এটা করতে গেলে কিন্তু আলাদা এখানে টাইম দিয়ে থাকতে হবে এবং রিজার্ভ করে আসতে হবে বোট ভাড়া নিয়ে, যার ফলে আমাদের এটা হলো না। কিন্তু প্রচুর লোক করছে, এরকম প্রচুর মানুষ ক্লাইম্বিং করছেন। আমরা এখন প্রাণাং কেভের দিকে যাচ্ছি। সমুদ্র সৈকতের সব থেকে প্রতীকী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল প্রাণাং গুহা, যাকে কখনো কখনো রাজকুমারী গুহাও বলা হয়। গুহাটি সমুদ্র দেবী রাজকুমারী ফ্রা নাংয়ের আত্মার প্রতি উৎসর্গিত একটি পবিত্র স্থান বলে বিশ্বাস করা হয়। এই গুহার ভেতরে আপনি অসংখ্য কাঠের খোদাই দেখতে পাবেন, বিশেষ করে ফালিক প্রতীকের আকারে। স্থানীয় সম্প্রদায়ের জেলেরা দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং সমুদ্রে নিরাপদ ভ্রমণের আশায় প্রায়শই গুহার ভিতর এইসব নৈবেদ্য হিসাবে রেখে যান। গুহাটির নিজস্ব একটি রহস্যময় অনুভূতি রয়েছে। এর শক্ত চুনাপাথরের গঠন এবং আধ্যাত্মিক তাৎপর্যের কারণে এই গুহা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জলটা দেখুন একেবারে স্বচ্ছ জল। যতদূর যায় চোখ পুরো দেখা যাচ্ছে জলের নিচে। সময় নির্ধারিত থাকার কারণে ওই সময়ের মধ্যেই মনের আনন্দে বীচ দেখে বোটের দিকে যাত্রা করলাম। যেতে যেতে একটা গোসাপ চোখে বললো, এ দেখুন যথারীতি আবার ওই একই জল পেরিয়ে আবার সেই বোটের মধ্যে ওঠা। রিয়েলি একটা দারুণ অভিজ্ঞতা হলো। এখনো জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। ব্যাপক একমাত্র এই অনুভূতি শুধু এখানে এসেই করা সম্ভব। অনেকেই বলে বিদেশ যাত্রা অনেক খরচ, কিন্তু খরচ আমি বলবো আপনাদের ওসুল হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি। এবারের গন্তব্য থাপ আইল্যান্ড। সমুদ্রের মাঝে ছোট ছোট পাহাড়গুলি মূলত এক একটি দ্বীপ, আর সেই পাহাড়ের চারপাশের ধারগুলোই হলো বিচ। তাই বোটে যেতে যেতেই আন্দাজ করতে পারলাম সমুদ্রের মাঝে দৃষ্টিগোচরে থাকা এক একটি পাহাড়ই হলো এক একটি দ্বীপ। এখন আমরা চলে এসেছি
থাব আইল্যান্ডের কাছে। এটা হচ্ছে থাব আইল্যান্ড। এখানে আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে 15 মিনিট। নামছি থাব আইল্যান্ডে। এখানে বলেই দেওয়া হয়েছে যতই জল ডিপ হোক না কেন, বোট থেকে যেন কেউ ঝাঁপ না দেয় নিচে, আস্তে আস্তে করে নামবেন। এবং ওনারা যথেষ্ট হেল্প করছেন, প্রত্যেকেই হেল্প করছেন। এইটা চলে এলাম থাব আইল্যান্ড। এখানে যেটা বলছিলাম, এখানে সময় দেওয়া হয়েছে কিন্তু 15 মিনিট অনলি। ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখুন এখানেও প্রচুর টুরিস্ট এখানে। মানে জলের কালারটা দেখুন, জলের কালারটা একদম ডিপ ব্লু। আমি শুধু জলের কালারটা দেখছি, এত ভালো লাগছে জলের কালারটা, এত ফ্যান্টাস্টিক। মাত্র 15 মিনিটে এরকম নৈসর্গিক দৃশ্য দেখে মনের খিদে মেটানো, এও কি সম্ভব? কিন্তু শুধু তো এই দ্বীপ নয়, আরো অনেক দ্বীপ আছে, সেগুলো দেখতে হবে। তাই সময় নির্ধারণ করে দেওয়াটা আমার কাছে বেশ যথাযথই মনে হলো। এই আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে, আমার বাঁ দিকে হচ্ছে মেনলি থাব আইল্যান্ড এবং আমার ডান দিকে হচ্ছে মো আইল্যান্ড। এবং এই যে বালির রাস্তাটা এই দুটো আইল্যান্ডকে এক করেছে, এইটাই হচ্ছে এই আইল্যান্ডের বিশেষত্ব। এখানকার প্রত্যেকটা আইল্যান্ডের জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম নিচে পর্যন্ত দেখা যায়। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু জলের নিচে কি আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এবং প্রচুর মানুষ এখানে স্নান করছেন এবং সানবাথ নিচ্ছেন, দুর্দান্ত। আমি আবারও বলবো, বারবার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, কোটি বার বলবো, জল এখানে দুর্দান্ত। দেখুন পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন এই অতটা দূরের নিচে যে পাথর আছে সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখুন এত সুন্দর লাগছে, কি বলবো। দেখুন প্রত্যেকটা জায়গায় যে পাথর আছে জলের নিচে, ভিউ অসাধারণ অসাধারণ অসাধারণ। আর যেটা বলছিলাম, এইটা হচ্ছে থাব আইল্যান্ড এবং ওই দূরে ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মো আইল্যান্ড। আর এই হচ্ছে বালির যে রাস্তাটা, এইটাই কিন্তু এখানে এই দুটো আইল্যান্ডকে যোগ করেছে। মানে মনে হচ্ছে যেন আমি চোখের সামনে ক্যালেন্ডার, যেদিকেই তাকাচ্ছি ক্যালেন্ডার। কেউ যেন ডেস্কটপে কোনো কম্পিউটারে একটা ছবি আমাকে সেট করে দিয়েছে, সেই ছবি যেন আমি দেখছি। যেদিকেই তাকাই দৃশ্য দেখুন, খালি যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন একটা ছবি। সমুদ্রে যারা একবার আসবেন তাদের কাছে কিন্তু আর দীঘা পুরীর সমুদ্র ভালো লাগবে না, এটা কিন্তু কনফার্ম। এখানকার দৃশ্য বা এখানকার জলের কালার বলুন বা প্রাকৃতিক আশেপাশে দৃশ্য সব মিলিয়ে ব্যাপক। ম্যাডাম, where are you coming from? I'm from South Africa. South Africa. Nice to meet you. Where are you from? I am from India. Oh, very nice. আবার যাত্রা শুরু। এবার গন্তব্য চিকেন আইল্যান্ড। চলে এসেছি চিকেন আইল্যান্ডের কাছাকাছি। দেখুন ওই যে দূরে একদম চিকেনের গলার মতো, দেখুন মুরগির গলার মতো, যার জন্য এই আইল্যান্ডের নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। বীচ সম্পূর্ণ জলের তলায় থাকার দরুন এই আইল্যান্ডে নামানো হয় না, বোট থেকেই দেখতে হয়। তবে চিকেন আইল্যান্ডের অনতি দূরেই করানো হয় স্নরকেলিং, আর তার জন্য তোড়জোড়ও শুরু হলো। বলে দিই, এই 4 আইল্যান্ড ট্যুর প্যাকেজে কিন্তু স্নরকেলিং সম্পূর্ণ ফ্রি। এখন স্নোকেলিং করতে যাচ্ছি। এখানে দেখুন কত রকম মাছ, নানান রকম মাছ, এখানে প্রচুর রকম মাছ আছে যেগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার জলের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এখন আমি স্নোকেলিং করছি। এখানে জাস্ট 30 মিনিট আমাদের টাইম দেওয়া হয়েছে। গভীর সমুদ্রে গাঢ় নীল জল, তার মধ্যেই গা ভাসিয়ে দিলাম। এক অন্য অনুভূতি। প্রকৃতির দ্বারা সৃষ্ট সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে আর লাল নীল নানান রকম মাছেদের খেলা দেখতে দেখতে 30 মিনিট যে কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। ইথিওপিয়া। স্নেক, where? স্নেক। ও স্নেক, সাপ। যাদের এক্সপিরিয়েন্স নেই বা যারা সাঁতার জানেন না তাদের পক্ষে কিন্তু আমি বলবো না করাই বেটার, কারণ এখানে বেশ জলটা ভালোই ডিপ আছে। মানে আমি পায়ে রীতিমতো থই পাচ্ছিলাম না, যদিও ওরা এরকম দড়ি দিয়ে দিয়েছে
এরকম দড়ি দেওয়া আছে, আপনি ধরে করতে পারেন, কিন্তু বাই চান্স তবুও যদি ছেড়ে যায় কিন্তু প্রবলেম হবে। ব্যাপক লাগলো জলের নিচে, মানে মাছ এত সুন্দর কালারফুল মাছগুলো, হ্যাঁ পুরো মনে হচ্ছে মানে মনে হচ্ছে পুরো চোখের সামনে অ্যাকোরিয়াম, একটা বিশাল বড় অ্যাকোরিয়াম মনে হচ্ছে। আর কি দেখলাম, কোরাল দেখলাম, কোরাল, জেলিফিশ, বিভিন্ন ধরনের কালারিং মাছ, কালারিং সুন্দর লাগলো, মানে কি বলবো, সো বিউটিফুল, দারুণ দারুণ, প্রকাশ করা যাবে না। শুধু এই অসুবিধা করছিল, আপনি দেখতে হবে তাইলেই ফিলিং করা যাবে। হ্যাঁ, শুধু অসুবিধা হচ্ছিল কি এই সমুদ্রের নোনতা যে জলটা, মানে একটু মুখে লাগতেই একদম যেন গা বমি বমি করে উঠছে। এর মধ্যে কিন্তু ফ্রি আছে আনারস এবং ওয়াটারমেলন, মানে তরমুজ, এগুলো কিন্তু ফ্রি আছে। এগুলো স্নো কেলিং করার পর আমি একটু তুলে নিলাম, থ্যাংক ইউ। দেখুন এই জায়গায় জলের রং যেন আরো সুন্দর, জলের দুটো কালার এখানে পরিষ্কারভাবে দৃশ্যমান। চলে এলাম ফোর আইল্যান্ডের মধ্যে লাস্ট বিচ, পোদা বিচ। এটা হচ্ছে পোদা বিচ। পোদা আইল্যান্ডে কিন্তু আমাদের লাঞ্চ, দেখুন এখানে প্রচুর মানুষজন এখানে কিন্তু লাঞ্চ করছেন। লাঞ্চের ব্যবস্থা কিন্তু এখানেই করা হয়েছে, বিভিন্ন বোট ওয়াইজ কিন্তু বা ট্রাভেল এজেন্সি ওয়াইজ কিন্তু লাঞ্চ করানো হচ্ছে। দেখুন আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানে, যে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। খাবার আস্তে আস্তে আসছে। আমাদের বলা হলো যে 5 মিনিটের মধ্যে খাবারের ওখানে আসতে, এখন ওরা লাঞ্চের খাবারগুলো সাজাচ্ছেন। তার আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি ব্যাপক লাগছে এখানে। জলটা পুরো দুটো যে কালার পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন এই একটা কালার, আর একটু দূরে দেখুন আর একটা কালার, মানে একদম সেপারেট যে কালার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে চান করা যাবে, আমরাও ভাবছি খেয়ে দিয়ে আরেকবার এখানে চান করব। এবং এখানে দেখুন লেখাই আছে পোদা আইল্যান্ড, থাইল্যান্ড। থাইল্যান্ডের পশ্চিম উপকূলের এই দ্বীপটি আওনাং থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। সুন্দরভাবে সমুদ্র স্নানের জন্য অত্যন্ত উপযোগী এই বিচ। এছাড়াও দ্বীপটির আয়তন বেশ বড় হওয়ায় প্রায় প্রতিটা ট্রাভেলস কোম্পানি এই সমস্ত দ্বীপগুলি বেড়ানোর সময় এখানেই লাঞ্চ করার বন্দোবস্ত করেন। লাঞ্চ কমপ্লিট করে একটু বিচটায় ঘুরছি, মানে যে দিকটায় যাচ্ছি সেই দিকটাই মানে ব্যাপক ভিউ, ব্যাপক, মানে যেদিকেই যাচ্ছি সেই দিকেই ভিউগুলো বিভিন্ন রকম ভ্যারাইটিস ভিউ। দেখুন যেমন ওই দিকটা ছিলাম একরকম ভিউ ছিল, এখন আবার এই দিকটা চলে এসেছি, এই দিকটা আবার অন্যরকম একটা ভিউ। দেখুন এই যে একটা পাহাড় মতো, ছোট্ট একটা পাহাড় মতো দেখা যাচ্ছে মাঝখানে, ছোট্ট, কি ব্যাপক লাগছে দেখতে। দেখুন এবং শুধু এইটা নয়, এর পাশেও দেখুন আরও একটা আছে এখানে। আর ফোর আইল্যান্ড বিচের মধ্যে এই যে 4টে বিচ দেখলাম, তার মধ্যে এই যে পোদা বিচটা, মানে যে বিচটা ঘুরছি, এই বিচটাই হচ্ছে সব থেকে বড়। এবং টোটালি কিন্তু একদম হোয়াইট স্যান্ড, টোটালটাই কিন্তু হোয়াইট স্যান্ড। লাঞ্চ সেরে নির্ধারিত সময়ের মধ্যেই বোটে উঠে পড়লাম। গন্তব্য থাড়া, ঠিক যেখান থেকে আমরা সকালবেলায় বোটে চড়ে যাত্রা শুরু করেছিলাম। পোদা আইল্যান্ড থেকে আবার থাড়া চলে এলাম, মিনিট 15 মতো লাগলো। তবে ওই একই কথা বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তবে সেসব কিন্তু সব ভুলিয়ে দিয়েছে পারিপার্শ্বিক দৃশ্য সিনসিনারি। গাড়ি অলরেডি ওয়েট করছিল, আমাদের গাড়িতে তুলে দিলেন, এবার ফিরে যাচ্ছি হোটেলে। আবারও একবার সেই পথেই পথ চলা, তাই আবারও একবার প্রকৃতির মনোরম দৃশ্য দেখার সুযোগ। আমরা ক্রাবিতে যে হোটেলটা নিয়েছি সেটা একদম চৌফা ফুড মার্কেটের কাছে, যার ফলে সাইট সিইং করে আসার পর একদম এই চৌফা ফুড মার্কেটে চলে এসেছি। এখানে প্রচুর স্ট্রিট ফুড, প্রচুর নানান রকম স্ট্রিট ফুড ভর্তি। দেখুন প্রচুর রকম স্ট্রিট ফুড, ইচ্ছে করলে কিনে খাওয়া যেতে পারে। বিভিন্ন রকম ফল থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে, বিভিন্ন রকম ফ্রাই ফুড থেকে শুরু করে স্ন্যাক্স, ইচ অ্যান্ড এভরিথিং। এরকম ডিম, কলা, আম, বাটার সমস্ত। এবং এখানে বসে খাবার জায়গাও আছে। পুরো জায়গাটা এটা হচ্ছে একদম চৌফা ফুড মার্কেট, এবং তার পাশেই দেখুন নদী, একদম এটা রিভার সাইড বলা যায়। এই জায়গাটাও খুব সুন্দর। এই দেখুন এই যে রিভার সাইড বলছিলাম, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে, একদম এইদিকে, একদম দেখুন ওইদিকে একদম লাস্ট পর্যন্ত যতদূর চোখ যায় এই নদী বেঁকে গেছে। এবং এখানে নৌকো আছে, স্পিড বোট আছে, এবং
ওখানে দুখানা বড় বড় সাইজের জাহাজ দাঁড় করানো আছে, আর তার ঠিক পাশেই হচ্ছে এই মার্কেট। ইচ্ছে করলে বোটিংও করতে পারেন। এই দেখুন এখানে বোট রাখা আছে, তবে রেটটা যথেষ্টই বেশি মনে হলো, কারণ এই বোটের একজন ভাই ছিলেন এখানে, উনি বললেন যে 500 বাত 1 ঘন্টা ঘোরাবেন, মানে একদম ওই মাথা থেকে এই দিক দিয়ে কয়েকটা নাকি স্পট আছে ওইদিকে, ওরকম স্পট ঘোরাবে, ঘুরিয়ে টোটাল 1 ঘন্টার জন্য 500 বাত। আজকেও সন্ধ্যাবেলা একটা নতুন আইটেম খাচ্ছি, এগ ব্যানানার রুটি। এটা 40 বাত। এই যে ডিম, মানে একটা এই রোলের মতো করে তার উপর ডিম দিয়ে এবং কলা দিয়ে এটাকে ভাজা হচ্ছে। যতদিন থাইল্যান্ড ঘুরছি এই খাবারটি কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। আমার মনে হয় সকলেরই এটা ভালো লাগবে, তাই থাইল্যান্ড এলে একবার অন্তত খেয়ে দেখবেন এই এগ ব্যানানা রুটি। আগামীকাল সকালবেলায় এই ক্রাবিতে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ ভবন, আর তা দেখে আমরা একেবারে উড়ে চলে যাব ব্যাংকক এবং সেখান থেকে বাই রোড চলে যাব পাটায়া।